ত্রিশালের যদিও সারা বাংলাদেশে সরকার গঠন করছে বিএনপির, কিন্তু ত্রিশালের এমপি নৌকার। আমি বললাম কোনো অসুবিধা নাই, আপনারা চিন্তা করেন না, আমি উন্নয়নের কাজে হাত দিয়ে এই এলাকার জন্য কিছু করার চেষ্টা করব। কথা দিয়ে গেলাম যে রাস্তা শুরু করাবো। এটা তো ব্যাপক রাস্তা, এখান থেকে ধানীখোলা বাজারের সদরের রাস্তা অনেক কিলোমিটার রাস্তা। তো আমি কাজ করতে গিয়া টোটাল ত্রিশালে 12টা রাস্তা পাইলাম, 24টা রাস্তা, 12টা রাস্তা 2 কিলোমিটার করে 24 কিলোমিটার। আমাকে বলা হলো যে আপনি 24 কিলোমিটার রাস্তা, এটা আমরা সব এমপি সাহেবরে দিতেছি বিএনপির, আপনার এলাকায় বিএনপির এমপি নাই কিন্তু আপনার নাম আছে, উন্নয়নের কাজের জন্য আপনার নাম এই লিস্টে ঢোকানো আছে, এই জন্য আপনিও পাবেন। আমারে বলা হইলো যে আপনি 12টা রাস্তার নাম দিবেন, 24টা রাস্তা আর কি, 24 কিলোমিটার, 1 কিলোমিটার করে শুরু করব। প্রতি ইউনিয়নে 2টা করে ফালাইলাম, এই হলো 24টা রাস্তা। আমার কাছে মনে হইলো যে আমি যেহেতু কথা দিয়ে আসছি এবং এই কাটাখালীর মানুষের কষ্ট, রাস্তাটা যদি শুরু করায় দেয় রাস্তা শেষ হবে, কিন্তু শুরু না করাইলে এই মানুষগুলো আর রাস্তা পাবে না। পরে আমি এই ধানীখোলার 2টা রাস্তা দিলাম 2003 থেকে 4-এর মধ্যে। একটা দিলাম কাটাখালীর থেকে ধানীখোলা বাজারের 1 কিলোমিটার, আরেকটা দিলাম ধানীখোলা বাজার থেকে ত্রিশালে যাওয়ার 1 কিলোমিটার। এই 2টা রাস্তা 2003 এবং 4-এ আমি ঢুকাই দিলাম উন্নয়নের কাজে এবং এই 2টা রাস্তার কাজ শুরু হলো। এই প্রথম আমি তো এখানে পাথরও লাগাইছিলাম আমার নামে, আবার তারা কন্ট্রাক্টররা পাথর টাথর লাগাই দিছিল, ওইটা তো বোধহয় হারায় গেছে আর কি। তো এই প্রথম এই ত্রিশালে এই জায়গার থেকে রাস্তার কাজ শুরু হলো। এই হলো কাটাখালী। পরে নির্বাচনের আগে যখন আবার আসলাম 2006-এ, তো আমি বিএনপির নমিনেশন পাইছিলাম ইলেকশন করার জন্য। 2006-এর ইলেকশনের আগে যখন আসলাম তখন আবার মহিষের থেকে লোকজন আবদার করলো যে আমরা কাটাখালীর যমজ ভাই, মহিষের থেকে কাটাখালী, কিন্তু আমরা যে মহিষের থেকে ভোট দিতে চাই কাটাখালীতে, আমরা অনেক মহিলারা দিতে পারে না, অনেক কষ্ট হয়, অনেক দূরে আসতে হয়, তারপরে কাটাখালীর মানুষজন আমাদেরকে ভালোভাবে গ্রহণ করে না। তো কি করতে হবে, যে মহিষের টিকিতে আমাদেরকে একটা কেন্দ্র দিয়ে দেন। আমি বললাম কেন্দ্র দিলে কি হবে? কেন্দ্র দিলে কেন্দ্রের জন্য কৃতজ্ঞতা স্বরূপ সবাই আপনারা ভোট দিবে। এখন প্রফেসর ইকবাল তো এখানে নাই বোধ হয়, না? ইকবাল বলল, লিটন ভাই এটা ঠিক কথা, আপনি এখানে যদি কেন্দ্র দেন মহিষের টিকিতে, তাহলে সব ভোট আপনারা এখানে দিয়ে দিবেন। আমি যথারীতি সরল বিশ্বাসে মহিষের টিকিতে কেন্দ্র দিলাম, মহিলাদের কথা চিন্তা করে। দেখা গেলো নৌকার ভোট আরো বেশি পড়ছে ওইখানে। 2008-এর নির্বাচনে দেখি মানুষজন খুশির ঠেলায় কাছাকাছি জায়গা সবাই গিয়া ভোট দিতেছে, সব নৌকায় ভোট দিছে আর কি। আচ্ছা যাই হোক, মানুষজনের অনেক দিনের অভ্যাস, এটা বইলা তো আর লাভ নাই। তো এই হলো কাটাখালী মহিষের টিকির ঘটনা। তারপরে আসলাম কাটাখালীতে, এরপরে যতবারই আসছি ততবারই রাস্তাটা আরো বাড়ানোর জন্য বলা হয়েছে, সেইভাবে আমাদের তো আর দিন নাই। 2006-এ নমিনেশন পাইলাম, ইলেকশন হইল না। 2008-এ গিয়া ইলেকশন হইল। 2008-এর ইলেকশনে অংশ নিলাম, ওটা তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের ইলেকশন। যথারীতি ওই ইলেকশনে আমাদেরকে হারায় দেওয়া হইল, জোর করে হারায় দেওয়া হইল। এইভাবে আমরা পরে আর নির্বাচনে
2014 সালের নির্বাচন আপনারা জানেন যে হাসিনা 153টা এমপি বানাইছে কোনো ভোট টোট ছাড়া, আর কি বলে যে ভোটার ছাড়া এমপি 153টা। 2018 সালে আবার নমিনেশন পাইলাম। ওই ইলেকশনে আমি কেন্দ্র পরিদর্শনে আসছিলাম, এখানে দাসপাড়ার কেন্দ্রে একটা ঢুকছিলাম। আজকে আসার সময় দাসপাড়ার কেন্দ্রটা আমার সাথে সাংবাদিক ছিল ফরহাদ, দেখাইলো লিটন ভাই এই যে দাসপাড়া কেন্দ্র অন্ধকারের মধ্যে দেখেন। আমার সাথে মুকুল ছিল, মুকুল। তো ঢুকলাম দাসপাড়া কেন্দ্র, সকাল তখন 11টা না 12টা 1টা বাজে। আমি যে আসতেছি সাথে সাথে আমার পিছনে আবার আর্মির ট্রাকও আসছে, আমারে ধরে ধরে আর্মির ট্রাকও আসছে যে আমি গিয়ে কি করি। আবার তারা তো মইনুদ্দিনের কথা মতো সিল সাপোর্ট দিয়ে টিয়া রাখছে, আমি আবার গিয়ে ধরি কিনা। তো গেছি, পরে ওইখানে আজান তো একটা গেছে, আমি কথা বলতে পারি মনে হয়। আচ্ছা, তারপরে আমি গেলাম তো কেন্দ্রের মধ্যে, হেডমাস্টার সাহেব আমারে দেখে কাঁচামাচু করতেছে। কি ব্যাপার? আমি তাকায় দেখলাম তার আলমারির উপরে ভোটের বাক্স। আমি বললাম মাস্টার সাহেব ভোটের বাক্স উপরে? কয়েকগুলো ভোট দেওয়া হয়ে গেছে। আমি বললাম মাত্র শুরু টুরু হয়েছে, এখনই আপনার ভোট শেষ হয়ে গেছে? তখন আমগো আওয়ামী লীগের দুই নেতা, আমার ডান দিকে হইলো সুরুজ বাঙ্গালি, বাম দিকে হইলো শাহাদাত, তারা আমারে গার্ড দিতেছে। তো ভাই চলেন চলেন, এই ভোট তো হয়েই গেছে একটা, চলেন যাইয়া। আমি বললাম একটু হেডমাস্টার সাহেবের সাথে কথা বলি। হেডমাস্টার সাহেব বললাম যে আপনি একটা স্কুলের হেডমাস্টার, আপনার এতগুলা ছাত্র ছাত্রী, আপনি একটা শিক্ষক মানুষ, আপনি এরকম একটা 2 নাম্বারি কাজ কেমনে করলেন? আপনার পক্ষে কিভাবে সম্ভব হইল মানুষের ভোট আমানত এইটারে আপনি আগের রাত্রে ভরা ভোটার বাক্স এইভাবে রাখছেন? সে মাথা নিচা করে আছে, কথা বলে না। তো যাই হোক, এটা তো আসলে আগেই জানতাম। রাত 12টার পরে তো সবখান থেকে ফোন আসছে, আমি চলে আসছি। আয়সা এই স্কুলে আসছি, এখানে আয়সা দেখি কোনো ভোটার নাই, একদম ফাঁকা। আমি বললাম হেডমাস্টার সাহেবের কি খবর? বলে ভোট টোট সব দিয়ে দিচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়ে গেছে, সবাই চলে গেছে ভোট টোট দিয়ে। মাত্র তখন 2টা বাজে। ভোট আর দিবে না বলে যে না, সবাই ভোট টোট দিয়ে চলে গেছে। তো আমি আশেপাশে তাকায় দেখলাম ভোট বাক্স টাক্স কোথাও নাই। আমি তো আসলে মানে আমরা তো জানি ওই ভোটটা কি হয়েছে আগের দিন রাত্রে, এই জন্য আর সময় নষ্ট করি নাই, চলে গেছে। এই ছিল 2018-র ভোট। তো সত্যি কথা বলতে কি, আমি 22-23 বছর যাবৎ ত্রিশালে রাজনীতি করতেছি। আমার মনে হয় ধানীখোলায় আমি সর্বোচ্চ সংখ্যক আসছি, এত বেশিবার কোনো এমপিও আসেনি। আসছে কোনো এমপি? কারণ এমপি ছিল নৌকার, আর তারা জানতো ধানীখোলা হলো নৌকার ভান্ডার, এইখানে তাদের যাওয়ার কোনো দরকার নাই। ধানীখোলার লোকজন ঠেকায় আছে, তারা নিজেরাই নৌকার ভোট বাক্স পূরণ করে তাদেরকে এমপি বানায় ফেলবে, এই জন্য ওইখানে যাওয়ার দরকার নেই। তো যাই হোক, দিন পাল্টাইছে। আমরা এখন যে জায়গায় আছি, যে সময়ে আছি, আপনারা জানেন যে দেশের মধ্যে একটা অনাচার, অবিচার, নির্যাতন চরমভাবে হয়ে একটা কোন পর্যায়ে গেলে একটা দেশের প্রধানমন্ত্রী, 300টা এমপি, এতগুলা মন্ত্রী, এতগুলা নেতা, তার সাথে আবার বাইতুল মোকাররম মসজিদের খতিব সব পালায় গেছে। মানে কতটা নির্যাতন হইলে, কতটা নির্যাতন করলে। আজকাল ফেসবুকে যারা দেখতেছো তোমরা জানো যে জুলাই মাসে কিন্তু ফেসবুক খুললে এখন রিল আসতেছে একটার পর একটা। দেখো তোমরা জুলাই মাসের
দেখো ছেলেগুলারে কিভাবে পুলিশ দিয়ে গুলি করে মারছে, দেখো কিভাবে লাশ ওই 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 গাড়ির থেকে ফালাইছে, রিক্সার মধ্যে নিয়ে ফালাইছে। যে ছেলে পানি দিচ্ছে ওই ছেলেরে গুলি করে মারছে, হেলিকপ্টার থেকে গুলি করে মারছে। এত অন্যায় বিচার। আজকের খবর হলো যে তার যে পুলিশের প্রধান ছিল, সেই পুলিশের প্রধান আজকে বলছে যে শেখ হাসিনা এটা আমাদেরকে দিয়ে করাইছে, আমি এখন তার বিপক্ষে রাজসাক্ষী হয়ে গেলাম। রাজসাক্ষী মানে বোঝা যায় কিছু? রাজসাক্ষী মানে হলো রাজসাক্ষী মানে সে এখন হাসিনার যতগুলা অন্যায়ের জিনিস সবগুলা সে বলবে যে ইয়েস এটা সে করছে, এবং সে যদি পুলিশ প্রধান হিসেবে বলে দেয় আর কারো সাক্ষীর দরকার আছে? এই হলো বর্তমান অবস্থা। তো এখন আপনাদের জন্য আমি আজকে আসছি খোলা মনে আপনাদের সাথে কথা বলার জন্য। আপনি দেখেন আমার ডান পাশে বাম পাশে সব মুরব্বীরা বসা, দলের নেতারা কিন্তু একটু দূরে বসা আছে, দেখছেন তো? আমারে বলে যে উনি খালি দলের নেতা নিয়ে ঘুরে, আমরা তো সাধারণ মানুষ কেমনে ওনার কাছে যাই? এখন আমি যে সবাই নিয়ে আপনাদেরকে নিয়ে আলাপ করতেছি, এরপরে কি আপনারা এটা বলতে পারবেন যে আমি আপনাদের সাথে মিশি না? বলা যাবে এটা? আপনাদের সাথে খোলামেলা কথা বলার জন্য আসছি, কোনো নেতা এখানে নাই, আমি আপনারা, মাঝখানে কিছু নাই। এটাই হলো বাস্তবতা। তো সুতরাং আপনাদের সবার জন্য যেটা বলার কথা আর কি, আমি আসছি এখানে আপনাদের সাথে দেখা হইলো, ভালো লাগলো। কাটাখালীতে আমার এটা নিয়ে অনেকবার আসা, আমি এর আগেও আসছি অনেকবার। তো আমি আপনাদের মুখে কিছু শুনতে চাই, আপনারা এই এলাকা সম্বন্ধে কিছু কথা বলেন, আমি শুনি। ভবিষ্যতে আমাদের নেতা তারেক রহমান সাহেবের যেটা বক্তব্য, সেটা হলো যে সাধারণ মানুষের মনটাকে জয় করে তারপরে আমাদেরকে, উনি বলছেন সরকার গঠনের জন্য যদি সাধারণ মানুষ আমাদেরকে রায় দেয় তাইলেই শুধুমাত্র বিএনপি ক্ষমতায় যাবে। সুতরাং আপনাদের মনটার মধ্যে, আপনাদের মাধ্যমে সাধারণ আরো যারা আজকে এই এলাকা এখানে আসতে পারে নাই কিন্তু এলাকার বাসিন্দা, আপনারা যারা আসছেন পরিবার সব ঘরে আসছে, তো অর্ধেক মহিলা, আমাদের মহিলা নেতারা এখানে আছেন। তো আপনাদের সবার মাধ্যমে আমরা সেইটাই পৌঁছাইতে চাই যে আমরা আপনাদের কথা শুনতে চাই। কি করতে হবে ভবিষ্যতে? ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে কাটাখালীর থেকে আপনারা কি চান বিএনপির কাছে? একটু বুঝায় বললাম। বিশেষ করে এই যুবকরা, এরা কিন্তু আমরা দেখে নাই, যারা বয়স 30-এর কম, 35-এর কম, আমার সম্বন্ধে ওদের কোনো ধারণাই নেই। ওরা মনে করতেছে যে ডাক্তার লিটন সাহেবের নাম শুনছি, উনি নাকি বিএনপি থেকে ইলেকশন করতে চায়, ওই উনি আসছে আমাদের কাছে একটু ভোট টোট চাওয়ার জন্য। আসলে তা না, তোমাদের সবাইরে বলতেছি ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো তোমাদের এলাকার উন্নয়নে যদি লিস্ট করো, দেখবা আমি যা তোমাদের এলাকার জন্য করছি এমপি না হইয়া, 5-6টা এমপি যে করছো তারা ওই সমান করে নাই, ঠিক না? মসজিদ, মাদ্রাসা, রাস্তা, এই 3টা কাজই আমার এখানে কাটাখালীতে। একটু পরে তোমাদেরকে লিফলেট দিবে, লিফলেটের মধ্যে দেখবা এই এলাকার নাম লেখা নাই, ধানিকোলাতে আমি কি করছি এটা লেখা আছে। আবার যখন ইলেকশনের আগে আসবো তখন তোমাদেরকে এই এলাকায় কি করছি সেটাও দিয়ে দিব আমি। সুতরাং আমি একদম পরিষ্কার থাকতে চাই, যতটুকু করছি ওটুকু বলবো, যা করি নাই সেটা বলবো না, আর যেটা করতে পারবো সেটা বলবো, যেটা করতে পারবো না সেটা আমি বলবো না। এখন একটা সময় আসছে, মানুষ চায় যে তাদের নেতাটা যোগ্য একটা নেতা হোক, ঠিক না বলেন? সবাই চায় যে যাকে এমপি করে পাঠাবো সে যেন সংসদে গিয়ে আমাদের কথা
সুন্দরভাবে উপস্থাপন কইরা আমাদের এলাকার জন্য কিছু কাজ নিয়ে আসতে পারে, ঠিক না? তো সুতরাং যোগ্যতার ভিত্তিতে এইবার আপনাদেরকে ঠিক করতে, আমি তো সব জায়গায় বলি যে আমার থেকেও 30 সালে যদি আমি ধানের শীষের নমিনেশন পাইছি, কিন্তু অন্য জায়গায় স্বতন্ত্র বলেন বা অন্য কোনোখান থেকে যদি আমার থেকেও ভালো কেউ দাঁড়ায়, আপনারা তারে ভোট দেন, এমপি বানান, যদি আমার থেকে যোগ্যতা সম্পন্ন হয়, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমার থেকে কেউ যদি আর উপরে না থাকে, তারপরে যদি আমিই থাকি, তাহলে তো আমি বলবো ভাই আমি যোগ্য প্রার্থী হিসেবে আমার নিজের মনে করি। ঘটনা কিন্তু এইটাই। সুতরাং যুবক আর ছাত্রদেরকে বলবো, তোমরা শিক্ষিত সমাজ, আর এখন কিন্তু অশিক্ষিত কেউ নাই। কেন? এই মোবাইলটা যার হাতে আছে আর যার কানে কানে শুনতে পারে এবং চোখে দেখতে পারে, তাদের কিন্তু পড়াশোনা লাগে না। মোবাইলে বলে সব শুনে, ঠিক না? মোবাইলে হয় সব দেখে, দেখা এবং শোনা কিন্তু মোবাইলের মধ্যে। তার মানে তার ওই যে আমরা যে বলতাম আগে অশিক্ষিত, পড়াশোনা করে নাই, কোনো কিছুর ব্যাপার নাই। মোবাইল এখন সবাইকে শিক্ষিত বানায় ফেলছে। এই জন্য বলতেছি যে আজকাল সবাই, বিশেষ করে ছাত্র যুবকরা সবাই জানে কে কোথায় কি করতেছে, কে কোথায় কতটুকু যোগ্যতা রাখে, কে কেমন। এই জন্য আমি বলতে চাই যে আজকে আসছি, আজকে আমি এই এলাকার কথা শুনতে চাই। এখানে যারা মুরব্বী আছে তারা বলবে, যারা যুবক আছে তারা বলবে, যারা ছাত্র আছে তারা বলবে। শুইনা বিএনপি সরকার যদি গঠন করে, তাইলে এই এলাকার থেকে চাওয়াটা কি, এইটা আমাদেরকে বলতে হবে। তাইলে আমরা মাথায় রাখবো এবং ভবিষ্যতের জন্য আমরা